নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক সিলেবাসের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বাচ্য সম্পর্কিত একটা প্রাথমিক আলোচনা। তো আজকে আমাদের ক্লাসে আলোচনার বিষয় হলো বাচ্যের শ্রেণীবিভাগ। এই বাচ্য সম্পর্কিত প্রাথমিক আলোচনায় আমরা বাচ্য কাকে বলে জেনেছিলাম, আর বাচ্যের ভাগগুলো একটা প্রাথমিক পর্যায়ের আলোচনা আমরা করেছিলাম। তো আজকে আমরা সেই বাচ্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তো আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে বাচ্য হচ্ছে বাক প্রকাশের যে ভঙ্গি, তাকে আমরা বলছি বাচ্য। এবার এই বাক প্রকাশের যে ভঙ্গিটা, সেটা হচ্ছে ওই ক্রিয়াপদের প্রকাশভঙ্গির উপরে প্রকাশের ভঙ্গিটাও পরিবর্তিত হয়। আমরা জানি আমাদের যে ভাব, সেই ভাব প্রকাশ করবার যে মাধ্যম সেটা ছিল ভাষা। এবার এই ভাষার যখন আমরা কোনো কথা, কোনো বাক্য বলছি, তখন বাক্য বলবার সময় কি করছি আমরা? বাক্য বলবার সময় যে বাক্যটা যখন বলছি, তখন যে কণ্ঠস্বরের যদি পরিবর্তন হয়, বাক্য পরিবর্তিত হয়ে যায়। কেমন? আমরা বলেছিলাম যে যখনই একটা কণ্ঠস্বরের গুরুগম্ভীর বা গাম্ভীর্য প্রকাশ পায়, তখন সেই বাক্যের মধ্যে একটা আদেশ প্রকাশ পায়। আবার যখন আমরা দেখি যে বাক্যের মধ্যে একটা কোমল বা নরম স্বভাবের একটা আওয়াজ আমরা পাই, তাহলে জানবো যে সেই বাক্যের মধ্যে একটা বিনীত ভাব রয়েছে। ঠিক তেমনই ভাবে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপরে বাক প্রকাশের ভঙ্গি পরিবর্তিত হয়। এবং আমরা জানি যে বাক্যের প্রধান তিনটি উপাদান, যেটা একটা বাক্য তৈরি করবার জন্য যেটা প্রধানত প্রয়োজন, সেটা হচ্ছে কর্তা, কর্ম আর ক্রিয়া। এই কর্তা কর্ম ক্রিয়াই একটা বাক্যকে সম্পূর্ণতা প্রদান করে। এবার আমরা যদি বলি, এর আগের দিনই আমরা বলেছিলাম যে গল্পের ছলে যে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা অর্থাৎ দম্পতি, তাদের যদি তিনটি কন্যা সন্তান থাকে, তাহলে তিনি বলেছিলাম যে রীতা, গীতা, মিতা, এই যে তিনটে কন্যা সন্তান যদি কখনো কারোর বেশি প্রাধান্য দেয়, তার মানে সেই মুহূর্তের জন্য তার গুরুত্ব বেশি। আবার যখন তাকে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে গুরুত্ব দেওয়া হয়, তখন সেই মুহূর্তের জন্য তার গুরুত্ব বেশি, বাকিদের গুরুত্ব কম। ঠিক তেমনি এই ক্রিয়া প্রকাশের যে ভঙ্গি আমরা বলছি, এই কর্তা কর্ম ক্রিয়া যে একটা বাক্যের মধ্যে থাকে, সেই কর্তা কর্ম আর ক্রিয়ার মধ্যে যেটা থাকে মূলত যেটা, সেটা হচ্ছে যে ক্রিয়ার প্রকাশের যে ভঙ্গি, সেই ভঙ্গির উপরে ওই বাক্যগুলির প্রকাশের ভঙ্গিটা পরিবর্তিত হয়। কেমন? আগের দিনই আমরা বলেছিলাম যে আমি সিনেমাটা দেখেছি, সিনেমাটা আমার সিনেমাটা দেখা, আর আমার সিনেমাটা দেখা হয়ে গেছে। এই যে বাক্য তিনটি আমরা দেখলাম, এই বাক্যের মধ্যে প্রত্যেকটা কর্তা, কর্ম এবং ক্রিয়া রয়েছে। এবার আমরা দেখছি যে কর্তা, কর্ম আর ক্রিয়ার মধ্যে, এই তিনটি বাক্যের মধ্যে ক্রিয়া দেখেছি, দেখা হয়েছে, দেখা, এই সমস্ত ক্রিয়ারই একটাই ক্রিয়া, সেটা হচ্ছে দেখা। যে ক্রিয়াটা, সেটারই কিছু কিছু ক্ষেত্রে তার রূপ পরিবর্তিত হয়েছে। কেমন তার রূপ পরিবর্তিত হয়েছে? ওই দেখা হয়েছে আর দেখেছি, এই ক্রিয়ার রূপের পরিবর্তন হয়েছে। এবার ক্রিয়ার রূপের পরিবর্তনের মধ্য দিয়ে ওই বাক্যগুলি যে রয়েছে, তার মধ্যে কখনো কর্তা প্রাধান্য পেয়েছে, কখনো কর্ম প্রাধান্য পেয়েছে, আবার কখনো ক্রিয়া কর্তা কর্মকে গুরুত্ব কম দিয়ে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারে সেই কারণে বাক্যের ক্রিয়ার রূপের পরিবর্তনের মধ্য দিয়ে বাক্য প্রকাশের ভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু মূল যে অর্থ, একটা বাক্য তৈরির, একটা বাক্য যে গঠিত হয়েছে, মূল যে বাক্যটা, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে। বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে, কিন্তু
ওই ক্রিয়ার রূপের পরিবর্তনের জন্য বাক্য প্রকাশের ভঙ্গি যেটা সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেখানে কখনো কর্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে একই বাক্য পরবর্তী পর্যায়ে, আবার কখনো কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার কখনো ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই কর্তা কর্মক্রিয়াকে, বাক্যের যে প্রথম তিনটি উপাদান কর্তা কর্মক্রিয়া, সেই কর্তা কর্মক্রিয়ার যখন কর্তার প্রাধান্য দেওয়া হচ্ছে, আমাদের ভালো করে জানতে হবে যখনই ওই বাক্যটার মধ্যে ক্রিয়ার রূপের পরিবর্তন হচ্ছে এবং সেই রূপের প্রকাশভঙ্গি যেটা পরিবর্তিত হচ্ছে সেটাতে যখন কর্তা প্রাধান্য পাবে তখন সেটা কর্তৃবাচ্য, যখন কর্ম প্রাধান্য পাবে তখন সেটা কর্মবাচ্য, আর যখন ক্রিয়া প্রাধান্য পাবে কর্তা কর্মকে গুরুত্ব না দিয়ে যখন ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য। আর এছাড়াও আর একটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। অর্থাৎ যদি আমরা বলি ঘুড়ি ওড়ে, বা যদি আমরা বলি শঙ্খ বাজে, বা যদি আমরা বলি পাতা নড়ে, এবারে দেখবো যে প্রত্যেকটা ঘুড়ি যেটা উঠছে, শঙ্খ যেটা বাজছে, পাতা যেটা নড়ছে, এগুলো কি সবই তাদের নিজেদের দ্বারা নড়ানো সম্ভব? ঘুড়িটা কেউ না কেউ ওড়াচ্ছে, শঙ্খটা কেউ না কেউ বাজাচ্ছে, পাতাটা বাতাস বা অন্য কোনোভাবে সেটা নড়ছে। এখানে ঘুড়িটা কে ওড়াচ্ছে সেই কর্তা এখানে অনুপস্থিত, মানে কর্তা এখানে নেই, উজ্জ। আবার একই রকম ভাবে শঙ্খ বাজে, শাঁখটা কে বাজাচ্ছে সেটাও এখানে কর্তা অনুপস্থিত, মানে কর্তা এখানে উজ্জ, কর্তা নেই। আবার একই রকম ভাবে পাতা নড়ছে, পাতাটা কি নাড়াচ্ছে সেখানে কর্তাকে, সেটাও এখানে অনুপস্থিত। তার এখানে যেহেতু কর্তা অনুপস্থিত, এই কারণে তো ঘুড়িটা কেউ না কেউ ওড়াচ্ছে কিন্তু সে অনুপস্থিত, কর্তা অনুপস্থিত। এখানে শঙ্খ বাজে, শঙ্খটাও কেউ বাজাচ্ছে কিন্তু সে বাজাচ্ছে কে, অর্থাৎ কর্তা এখানে অনুপস্থিত। একই রকম ভাবে পাতা যে নড়ছে, পাতাটা কি নাড়াচ্ছে সেটাও এখানে অনুপস্থিত। যখনই এই ক্ষেত্রে কর্মকর্তৃবাচ্য আমরা কি করে বলছি, যখনই কোন একটা বাক্যের মধ্যে কর্তা অনুপস্থিত রয়েছে, এখানে কি উঠছে, ঘুড়ি উঠছে, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে কর্ম ঘুড়ি উঠছে, কি নড়ছে, পাতা নড়ছে, কি বাজছে, শঙ্খ বাজছে। তো প্রত্যেকটা কিন্তু কর্ম। এখানে কর্ম যেহেতু কর্তার অনুপস্থিতিতে, কর্মকর্তার অনুপস্থিতিতে, যেহেতু কর্মকর্তার অনুপস্থিতিতে ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করছে, সেই কারণে এই বাক্যগুলোকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এটাকে কি বলা হচ্ছে, কর্মকর্তৃবাচ্য। তো বাক্যে যখন কর্তা উজ্জ অর্থাৎ কর্তা থাকবে না, কর্ম আর ক্রিয়া রয়েছে এবং কর্মটাই ক্রিয়া সম্পাদন করছে এবং কর্তার অনুপস্থিতিতে কর্মই ক্রিয়া সম্পাদন করছে বা কর্ম ক্রিয়া সম্পাদনকারী কর্তা হিসেবে গণ্য করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো আমরা বাচ্চের যে শ্রেণীবিভাগ জানলাম, বাচ্চার শ্রেণীবিভাগ মূলত বাচ্চকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য, আর একটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলছি, বাক্য প্রকাশের ভঙ্গি মানে বাচ্য, যখন কোন একটা বাক্যে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে কর্তা প্রাধান্য পায় ক্রিয়া ও কর্মকে প্রাধান্য না দিয়ে যখন কর্তাকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে বলছি কর্তৃবাচ্য। আর যে বাচ্যের মধ্য দিয়ে, বাক্য প্রকাশের মধ্য দিয়ে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপরে কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয় তাকে বলছে কর্মবাচ্য। যখন কর্তা কর্মকে প্রাধান্য না দিয়ে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হয় তখন তাকে বলছে ভাববাচ্য। আর যখনই কোনো বাক্যে কর্তা অনুপস্থিত থাকে, কর্ম যখন কর্তার অনুপস্থিতিতে কর্ম ক্রিয়া সম্পাদন করে কর্তা হিসেবে গণ্য করা হয় তখন তাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো এটি হচ্ছে বাচ্চের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের যে আলোচনা। এবার আমরা একটু উদাহরণ দিয়ে বলবো। যখনই একটা বললাম যে ক্রিয়ার প্রকাশভঙ্গি, ক্রিয়ার প্রকাশভঙ্গি মূলত আমরা কি বললাম, এই বাক্যের ক্ষেত্রে
কর্তা কর্ম আর ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া কি বলছি? কর্তা কর্ম ক্রিয়া আমরা আগেই বলেছিলাম যে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, তার 3টি কন্যা সন্তান, রীতা, মিতা, গীতা। রীতা যদি বড় হয়, এখানে ধরে নিলাম সেই রীতা হচ্ছে কর্তা, মিতা হচ্ছে কর্ম, আর গীতা হচ্ছে ক্রিয়া। তো রীতা যদি বড় হয়, রীতা যদি বড় কন্যা সন্তান হয়, বড় কন্যা সন্তান হয়, মিতা যদি মেজ কন্যা সন্তান হয়, আর গীতা যদি ছোট কন্যা সন্তান হয়, এই বড়, মেজ, ছোট এই 3টি কন্যা সন্তান যদি হয়, তো যে ভদ্রলোক আর ভদ্রমহিলা যে 3টি কন্যা সন্তান বললাম, রীতা, মিতা, গীতা, তো আমরা ধরে নেবো কিছুক্ষণের জন্য এখন এই রীতা হচ্ছে কর্তা, মিতা হচ্ছে কর্ম, আর গীতা হচ্ছে ক্রিয়া। এবারে দেখবো রীতা যেহেতু বড়, এবার দেখা যাচ্ছে কখনো কখনো, যদিও আমরা জানি যে সন্তান পিতামাতার কাছে সমান গুরুত্ব পায়, কাউকে আলাদা করে বেশি, কাউকে কম গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ধরে নেবো আজ এই ক্লাসে যে যখনই কোনো পিতামাতা যখন এই বড় কন্যা সন্তান রীতাকে গুরুত্ব দিচ্ছে এবং মেজ ছোটকে কিছু সময়ের জন্য গুরুত্ব দিচ্ছে না, তার মানে এই মেজ ছোট গুরুত্ব সেই সময়ের জন্য গুরুত্ব কম, এনার গুরুত্ব বড় কন্যা সন্তানের গুরুত্ব বেশি। তো এমনই ক্ষেত্রে যদি রীতাকে যদি আমি কর্তা হিসেবে ধরি, তাহলে দেখা যাচ্ছে যখনই কোনো বাক্য প্রকাশের ক্ষেত্রে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে কর্ম আর ক্রিয়াকে প্রাধান্য না দিয়ে, মানে গুরুত্ব না দিয়ে যদি কর্তাকে গুরুত্ব দেওয়া হয়, মানে বড় মেয়েকে, কন্যাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তখন সেটা হয়ে যাবে কর্তৃবাচ্য। ওই বাক্যের মধ্যে তখন সেটা হয়ে যাবে কর্তৃবাচ্য। একই রকম ভাবে যদি পরবর্তী পর্যায়ে বড়টাকে কিছু সময়ের জন্য বড়কে গুরুত্ব না দিয়ে, ছোটকে গুরুত্ব না দিয়ে যদি মিতা অর্থাৎ মেজ কন্যা সন্তানকে গুরুত্ব দেওয়া হয় এবং বড় ছোটকে গুরুত্ব না দিয়ে, অর্থাৎ মেজ মানে কর্ম, তো কর্মকে যখন ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে বাক্যের মধ্যে থাকা কর্ম, কর্তা কর্ম ক্রিয়ার মধ্যে যখন কর্মকে অধিক গুরুত্ব দেওয়া হবে, তখন সেটা হয়ে যাবে কর্মবাচ্য। আর যদি দেখা যায় মানে মেজজনকে গুরুত্ব দেওয়া হলো, মেজ কন্যা সন্তানকে, পরবর্তী পর্যায়ে যদি ছোট কন্যা সন্তান, যদি ক্রিয়াকে আমরা যদি ছোট কন্যা সন্তান হিসেবে ধরি, এবং এমনই হয় যে গীতাকে যদি গুরুত্ব দেওয়া হয়, মেজ আর বড় যে কন্যা সন্তান অর্থাৎ কর্তা কর্ম বা রীতা মিতা, এদেরকে গুরুত্ব না দিয়ে যদি ছোট কন্যা সন্তান গীতাকে যদি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে যখন কর্তাকে বা কর্মকে গুরুত্ব না দিয়ে যখন ক্রিয়াকে অধিক গুরুত্ব দেওয়া হয় সেই সময়ের জন্য, তখন সেই বাক্যের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ভাববাচ্য। ভাববাচ্য। এটাই হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। আর একটি রয়েছে বললাম কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য আমরা কাকে বললাম? যে বললাম যে শঙ্খ বাজে, ঘুড়ি ওড়ে,
পাতা নড়ে। তো এখানে শঙ্খ বাজে, ঘুড়ি ওড়ে, পাতা নড়ে যে বাক্যগুলো রয়েছে এখানে দেখছি প্রত্যেকটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কর্তা অনুপস্থিত। কর্তা অনুপস্থিত মানে কর্তা বুঝছো, কর্তা এখানে নেই, অনুপস্থিত। কর্তা অনুপস্থিত মানে কর্তা এখানে নেই। শঙ্খ বাজে, এখানে কর্তা নেই, কারণ শঙ্খটা কে বাজাচ্ছে? কেউ না কেউ তো বাজাচ্ছে। এখানে যেহেতু শঙ্খ বাজে, কেউ বাজাচ্ছে, যিনি বাজাচ্ছেন তার এখানে কোনো অস্তিত্ব নেই, মানে তাকে অনুপস্থিত রয়েছে। ঘুড়ি ওড়ে, ঘুড়ি কখনো একা উঠতে পারে না, ঘুড়িটাকে ওড়াতে হয়। এখানে কি ঘুড়ি ওড়াচ্ছে সেই ব্যক্তি এখানে অনুপস্থিত, মানে কর্তা এখানে অনুপস্থিত। একরকম হয় পাতা নড়ে, পাতাকেও নাড়াতে হয়, পাতাকে নাড়াচ্ছে, সেখানেও সেই বিষয় অর্থাৎ কর্তা এখানে অনুপস্থিত। এই তিনটি বাক্যের ক্ষেত্রে কর্তা অনুপস্থিত মানে কর্তা এখানে নেই। এবার দেখা যাচ্ছে যখনই এরকম কোনো বাক্য থাকবে এবং সেই বাক্যের কর্তা অনুপস্থিত থাকবে, যখনই কোনো কর্ম, এগুলো কর্ম আমরা কি করে বুঝবো? এই বাজে, ওড়ে, নড়ে এগুলো তো সবই ক্রিয়া। তো ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যখন সেই প্রশ্নের আমরা আগেই কারক সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে সেটা কর্ম। আমাদের কর্ম চিনবার একটা প্রাথমিক পর্যায়ের একটা, যে কর্ম আমরা কি করে চিনবো, যে বাক্যের মধ্যে কর্ম রয়েছে কিনা। ক্রিয়াপদকে প্রশ্ন করি, কি বাজে? শঙ্খ বাজে। কি ওড়ে? ঘুড়ি ওড়ে। কি নড়ে? পাতা নড়ে। এবং ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কি যেগুলো আছে সেগুলো বস্তুর ক্ষেত্রে হয়, কাকে হচ্ছে ব্যক্তি যদি থাকে। তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি দেখি আমরা, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা দেখি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে, তার মানে সেটা কর্ম রয়েছে। তাহলে এগুলো সবই কিন্তু কর্ম, এগুলো সবই কর্ম। এইটাও কর্ম, এটাও কর্ম, আবার পাতাটাও কর্ম। এই প্রত্যেকটা কর্ম রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কর্তা এখানে অনুপস্থিত। এবারে যেহেতু কর্তা অনুপস্থিত, যখনই কোনো বাক্যে কর্ম রয়েছে অথচ কর্তা অনুপস্থিত, তখনই, এবং যদি সেই কর্ম ওই ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে থাকে, তাহলে সেই বাচ্য যেটা হবে সেটা হচ্ছে কর্মকর্তী বাচ্য। কোন একটি বাক্যে, বাক্য প্রকাশ করবার ক্ষেত্রে কোন একটি বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম যদি ক্রিয়ার সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে, তখন তাকে বলা হয় কর্মকর্তী বাচ্য। কি বললাম আমরা? কোন একটি বাক্যে কর্তার অনুপস্থিতিতে ক্রিয়া সম্পাদন করে কর্ম 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 এগুলো যদি কর্তার ভূমিকা পালন করে, তখন সেই বাক্য হয়ে যাবে কর্মকর্তী বাচ্য। এটা কি হয়ে যাচ্ছে? কর্মকর্তী বাচ্য। তাহলে একটা হলো কর্তৃবাচ্য, একটা হলো কর্মবাচ্য, একটা হলো ভাববাচ্য, আর একটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। যখনই কোনো বাক্যে বাক প্রকাশের ভঙ্গি অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গির মধ্যে বা ক্রিয়ার রূপ পরিবর্তনের মধ্যে, ক্রিয়া প্রকাশের ভঙ্গির উপরে যখন একটা বাক্যের মধ্যে কর্তা, যদি কর্তাকে প্রাধান্য দেওয়া হয় ক্রিয়া ও কর্মকে বাদ রেখে, তখন সেটা কর্তৃবাচ্য। আবার যখন কোনো বাক্যে ক্রিয়া প্রকাশ ভঙ্গির উপর নির্ভর করে কর্মকে প্রাধান্য দেওয়া হয়, কর্তা ও ক্রিয়াকে, কর্মক্রিয়াকে গুরুত্ব না দিয়ে যখন কর্তা ও ক্রিয়াকে গুরুত্ব না দিয়ে যখন কর্মকে প্রাধান্য দেওয়া হয়, তখন তাকে বলে কর্মবাচ্য। যখন কোনো বাক্যে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে, যখনই কোনো বাক্যে কর্তা কর্মকে প্রাধান্য না দিয়ে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে, যখন একটাকে প্রাধান্য বা গুরুত্ব বেশি দেওয়া হবে, বাকি দুটোকে গুরুত্ব দেওয়া হবে না, তখন সেটাই হচ্ছে সেই বাচ্যে পরিণত হবে। কর্তাকে গুরুত্ব দেওয়া হয়, কর্ম আর ক্রিয়াকে প্রাধান্য না দিয়ে যদি কর্তাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা কর্তৃবাচ্য। কর্তা আর ক্রিয়াকে প্রাধান্য না দিয়ে যদি কর্মকে গুরুত্ব দেয় তাহলে সেটা হচ্ছে কর্মবাচ্য, মানে মেজ সন্তান, কন্যা সন্তান। আর ক্রিয়া, কর্তা কর্মকে যদি প্রাধান্য না দিয়ে যদি ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হয়, তখন তাকে ভাববাচ্য। আরেকবার বলি আমরা, এই তিনটি সন্তানের মধ্যে যখন একটাকে বেশি গুরুত্ব দেবে তখন সেটার প্রভাব বেশি থাকে। তো যেমন তেমনই এটাকে যদি কর্তা কর্ম ক্রিয়াকে যদি আমরা তিনটি কন্যা সন্তান হিসেবে ধরি কিছুক্ষণের জন্য, এই কর্তা কর্ম আর ক্রিয়াকে যদি আমরা তিনটি কন্যা সন্তান ধরি,
কিছুক্ষণের জন্য। তো যখনই কোনো বাক্যে, তাহলে এটাকে আমরা যদি সংজ্ঞা হিসেবে ধরি যে কোনো একটি বাক্যে ক্রিয়ার প্রকাশভঙ্গির উপরে নির্ভর করে যখন কোনো বাক্যে কর্ম আর ক্রিয়াকে প্রাধান্য না দিয়ে কর্তাকে প্রাধান্য দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয়, তখন সেটা হয়ে যাবে কর্তৃবাচ্য। আবার যখন ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে যখন কোনো বাক্যে কর্তা ও ক্রিয়াকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হবে, তখন সেটা বলা হবে কর্মবাচ্য। আবার যখন কোনো বাক্যে কর্তা ও কর্মকে প্রাধান্য না দিয়ে ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে, তখন সেটা ভাববাচ্য। আর কর্মকর্তৃবাচ্য কি বলছে? এই শঙ্খ বাজে ঘুড়ি ওড়ে বাতানোর এই যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কর্তা অনুপস্থিত রয়েছে। এবার যখনই কর্তা অনুপস্থিত থাকবে কোনো বাক্যে, তখনই কর্ম যদি ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে থাকে, তখন সেই কর্মটা হয়ে যাচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো আজকের আমাদের বাচ্য শ্রেণীবিভাগ সম্পর্কে যে আলোচনাটা আমরা করলাম, বাচ্য মূলত 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। কর্তার প্রাধান্য থাকলে কর্তৃবাচ্য, সহজভাবে বললে কোনো বাক্যের ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে কোনো বাক্যে, আর ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে কোনো বাক্যে যদি কর্মের প্রাধান্য থাকে তাহলে সেটা কর্মবাচ্য। আর ক্রিয়ার প্রকাশভঙ্গির উপর নির্ভর করে যদি কোনো বাক্যে ক্রিয়ার প্রাধান্য থাকে তখন সেটা হচ্ছে ভাববাচ্য। আর কর্মকর্তৃবাচ্য হচ্ছে যখন কোনো একটা বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্ম যখন ক্রিয়া সম্পাদন করে কর্তার ভূমিকা পালন করে, তখন সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো আজকের বাচ্য শ্রেণীবিভাগ সম্পর্কে যে আমরা আলোচনা করলাম তা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনা আমরা করব পরবর্তী ক্লাসে। নমস্কার।